গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 48। তো এখানে আমরা আজকে মিক্সড জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো অবশ্যই আমাদের ক্লাস রুটিন একবার দেখে রাখো। সকাল 7:30 থেকে আমার ক্লাস হচ্ছে এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে দেওয়া রইল। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি সেটি পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে এবং এখানে আমরা যে সমস্ত ব্যাচ করাচ্ছি, যেগুলো রানিং চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 5.0, NMGNM ক্রাশ কোর্স, এসএসসির ফাউন্ডেশন, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাচ, রেলের ফাউন্ডেশন ব্যাচ, WBPKPর প্র্যাকটিস ব্যাচ, প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল আছে। তোমাদের যে পরীক্ষাকে টার্গেট করে তোমরা পড়াশোনা করছো, যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই যুক্ত হতে পারো TWS একাডেমি অ্যাপে। তো চলো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করব। ভ্যারাইটিস কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের মেট্রো রেল চালু হয় নিম্নের কোন সালে? কোশ্চেন নাম্বার 1, রাইট অ্যান্সার কি হবে? ভারতে মেট্রো রেল চালু হয় নিম্নের কোন সালে? তো আপকামিং রেল পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। মেট্রো রেল যেটি প্রথম চালু হয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কোথায়? ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে প্রথম মেট্রো রেল চালু হয় এবং মেট্রো রেলের সদর দপ্তর আছে কলকাতায়। তো ভারতে মেট্রো রেল চালু হয় 1984 সালে। অনেকে 1884 করবে, কিন্তু এটা ভুল হবে। ভারতের রেল ব্যবস্থা সেটা চালু হয় 1853 সালে, আর এখানে হবে মেট্রো রেল 1984-এ চালু হয়। তো বলা হচ্ছে দ্য ফার্স্ট মেট্রো ট্রেন ইন ইন্ডিয়া রান অন অক্টোবর 24, 1984। 1984 সালে 24 অক্টোবর মেট্রো রেল প্রথম চালু হয়। দ্য ফার্স্ট জার্নি যেটা ছিল মেট্রো রেল প্রথম স্ট্রেচ অফ মেট্রো রান ফ্রম স্প্লানেট টু ভবানীপুর। স্প্লানেট থেকে ভবানীপুর, নাও নেতাজি ভবন যেটা নাম, এখানে প্রথম মেট্রো রেল চলেছিল। স্প্লানেট থেকে ভবানীপুরে মেট্রো রেল প্রথম চালু হয়। সেটা কোথায়? আমাদের কলকাতাতে। ওকে, সালটা 1984 সালের 24 অক্টোবর। ডেটটাও এখানে রয়েছে, অবশ্যই নোট করতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারত থেকে নিরক্ষরতা দূর করতে কোন অপারেশন করা হয়? নিরক্ষরতা দূরীকরণ অপারেশন নাম কি ছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্লু স্টার, অপারেশন রাইনো, অপারেশন সানশাইন। তো ভারতবর্ষে শিক্ষামূলক বিভিন্ন ধরনের প্রকল্প, প্রজেক্ট বা অপারেশন হয় বা অভিযান হয়। আমরা জানি সর্বশিক্ষা অভিযান 2000 সালে হয়। তো সেরকম বিষয় এটাও ছিল। নিরক্ষরতা দূরীকরণে চালু হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড। এটা চালু হয় 1986, যেটা 1987 থেকে চালু হয়। অপারেশন ব্ল্যাকবোর্ড is a centrally funded program that was launched 1987। 1987 সাল থেকে 87 সালে এটা লঞ্চ করা হয়। 1986 এ রাজীব গান্ধী ন্যাশনাল এডুকেশন পলিসির উপর ভিত্তি করে এটা প্রথম চালু হয়। ওকে, তো এই অপারেশন ব্ল্যাকবোর্ড তাহলে ভারতে লঞ্চ হয়েছিল 1987 সালে, 1987। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি প্লেস রয়েছে কোথায়? মুর্শিদাবাদ। এবং যে মিউজিয়াম, এটি কোন নির্মাণ শৈলী দ্বারা নির্মিত হয়েছে? অর্থাৎ এখানে যে শৈল্পিক নিদর্শন রয়েছে কোন ঘরানার? রোমান, গ্রিক, অটোমান নাকি মোঘল? কোশ্চেন নাম্বার 3, প্রত্যেকে বলো সঠিক উত্তর কি হবে এখানে। হাজারদুয়ারি প্যালেস এবং মিউজিয়াম, এটি বলা হচ্ছে গ্রিক নির্মাণ শৈলীর উপরে নির্মিত হয়েছে। এই নির্মাণ শৈলী অর্থাৎ হাজারদুয়ারি প্যালেস, এটি ওপেন হয়েছিল 1837 সালে।
এবং এর আর্কিটেক্ট কে ছিল? কলোনেল ডোকান ম্যাকলিওড। তিনি হচ্ছেন এর আর্কিটেকচার ডিজাইন করেন। ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি? দেখো, বন্দর হওয়ার জন্য যে ব্যবস্থাটা লাগে, জাহাজ নোঙর করার স্থান, জাহাজ যেখানে এসে অবস্থান করে, যেমন বাস টার্মিনাস, বাস ডিপো থাকে, বাসগুলো এসে সেখানে জমা হয়, তেমন জাহাজগুলো যেখানে এসে জমা হয়, ঠিক আছে, যেগুলো এমন একটা লোকেশন চুজ করতে হবে যেখানে গভীরতাটা এমন থাকবে জাহাজটা আসতে পারে সেখানে, ঠিক আছে। তো সেরকম যে স্থান, সেটাকে বলা হয় জাহাজ নোঙর করার স্থান, যেটাকে বলা হয় পোতাশ্রয়। কিছু আছে স্বাভাবিক আর কিছু আছে কৃত্রিমভাবে তৈরি করা। তো সেরকম কৃত্রিমভাবে তৈরি করা যে বন্দর আছে তাকে কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দরকে কৃত্রিম বন্দর বলা হয়। তো ভারতের বৃহত্তম এরকম কৃত্রিম বন্দর কোনটি? কান্দালা, মুম্বাই, জওহরলাল নেহরু পোর্ট, বিশাখাপত্তনম। এখানে যে বন্দরগুলো আছে মনে রাখবে, জওহরলাল নেহরু পোর্ট, বা এটাকে বলা হয় নবসেবা বন্দর, নবসেবা পোর্ট, যেটি আছে মহারাষ্ট্রে আছে। এটি ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর। বিশাখাপত্তনম, মুম্বাই, কান্দালা এগুলো স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর বা স্বাভাবিক বন্দর বলা হয়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল বা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এটি কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। তো বৌদ্ধদের প্রধান যে 4টি সম্মেলন হয়েছিল এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন তোমরা পাবে, এবং প্রথমটা কোথায় হয়, দ্বিতীয় কোথায় হয়, কার সময় হয়, এগুলো পরীক্ষা আসে। প্রথম সম্মেলন হয়েছিল রাজগৃহ বা রাজগিরে, অজাতশত্রুর সময়। দ্বিতীয়টা হয় বৈশালীতে, কালাশোকের সময়, কালাশোক, তার সময় হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। তৃতীয় হয়েছিল অশোকের সময় পাটলিপুত্রে। চতুর্থ কাশ্মীর বা মতান্তরে জলন্ধর হয়, সেটা তোমার কনিষ্কের সময়। আনুমানিক 383 বিসি নাগাদ এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। আচ্ছা, বর্তমানে কে ইসরো চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন? বর্তমান কে ইসরো চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন? রাকেশ আনন্দ, কে শিবান, এস সোমনাথ, ডক্টর ভি নারায়ণন। ইসরো ভারতের স্পেস স্টেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো, যেটা 1969-এ স্ট্যাবলিশ হয়েছিল। তো ইসরো চেয়ারম্যান বর্তমানে কে আছে, তো কে কোন পদে আছে, এই রিলেটেড ক্লাস আমরা আগেও করেছি। তো এইগুলো ডেটা আপডেট করতে হয়, কারণ চেঞ্জ হয়। আজকে আছেন ডক্টর ভি নারায়ণন, কিছুদিন আগে ছিল এস সোমনাথ, তার আগে ছিল কে শিবান। ক্লিয়ার? তাহলে এখানে অপশন ডি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে, প্রত্যেকে মাথায় রাখবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই নোট করবে। বর্তমানে ভারতের সিএজি পদে কে নিযুক্ত আছেন? সিএজি এই পদটা অনেক সময় লেখা হয় সি অ্যান্ড এজি, অ্যাকচুয়াল ফুল ফর্মটা জানলে তোমাদের এটা নিয়ে কনফিউশন হবে না। সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটি ভারতের সংবিধানে আছে আর্টিকেল 148 থেকে 151 নম্বর ধারার মধ্যে। সিএজি সম্পর্কিত বিষয় এই আর্টিকেলে আছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ভারতের বলা হচ্ছে মহাগণনা এবং হিসাব নিরীক্ষক। পীযূষ গোয়েল, মল্লিকার্জুন খাড়গে, কে সঞ্জয় মূর্তি, গিরিশচন্দ্র মুর্মু। কোশ্চেন নাম্বার 7, সঠিক উত্তর কি হবে এখানে? মনে রাখবে, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, কে সঞ্জয় মূর্তি। তিনি বর্তমান ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত আছেন। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কোথায় গিয়ে মিশেছে?
আমরা জানি ব্লু নীল এবং হোয়াইট নীল এই দুটো নদীর মিলিত প্রবাহ নীলনদ নামে আমরা জানি। তো এটি কোথায় মিলিত হয়েছে? আরব সাগর, বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর নাকি প্রশান্ত মহাসাগর? তো নীলনদ এটি পৃথিবীর দীর্ঘতম নদী, আর পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন, চওড়া অনেকটাই বেশি, আর এটা হচ্ছে লংগেস্ট দীর্ঘতম নদী নীলনদ। মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরের বহু শহর আলেকজান্দ্রিয়া, তো সেগুলো আছে নীল নদের তীরে। নীলনদ যেটি ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন দেশটি সার্কের সদস্য নয়? সার্ক একটা সংস্থা, এর সদস্য নয় কোন দেশটি? সার্কের সদস্য দেশ কটি আছে জানো? সার্কের সদস্য দেশ রয়েছে 8টি। সার্ক এটি প্রতিষ্ঠিত হয় কোন সালে? স্ট্যাবলিশ হয়েছে 1985-এ ঢাকাতে, বাংলাদেশের রাজধানী ঢাকায়, এবং এর হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডুতে। 1987 থেকে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার আছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তো সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর যে 8টি সদস্যভুক্ত দেশ আছে আমরা যদি দেখি, এখানে অনেক কিছু লিখে ফেলেছি, যাই হোক, 8টি যে দেশ রয়েছে সদস্যভুক্ত তার মধ্যে মায়ানমার নেই। মায়ানমার নেই। কি কি আছে? আফগানিস্তান আছে, আফগানিস্তান আছে, আফগানিস্তান আছে, বাংলাদেশ আছে, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। এই হচ্ছে টোটাল 8টি দেশ তাহলে এখানে আছে। এবং সার্কের আমরা মনে রাখবো এর হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এটা এস্টাবলিশ হয় মনে রাখবো 1985-এ ঢাকায় এস্টাবলিশ হয়েছিল, এবং হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডু, নেপাল। প্রত্যেকে মাথায় রাখবো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে, কটনোপলিস অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? কটনোপলিস অফ ইন্ডিয়া নামে পরিচিত নিম্নে কোন শহর? মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর। কোশ্চেন নাম্বার 10, রাইট অ্যান্সার কি আছে? উত্তর হয়ে যাবে এখানে মুম্বাইকে বলা হয় কটনোপলিস অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? বিহার, রাজস্থান, মিজোরাম, আসাম। মোলাসিস বেসিন নামে পরিচিত নিম্নের কোন রাজ্যটি? মনে রাখবে অপশন সি মিজোরাম এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন তালিকায়? কেন্দ্রীয়, রাজ্য, যুগ্ম নাকি কোনোটি নয়? তো ভারতের সংবিধানের আমরা দেখব 7ম তফসিলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন আছে। কিছু আছে কেন্দ্রীয় তালিকাভুক্ত, কিছু রাজ্য, কিছু যুগ্ম তালিকাভুক্ত। তো সেখানে আমরা যদি দেখি শিক্ষা, এটি আছে যুগ্ম তালিকার মধ্যে। শিক্ষা আছে যুগ্ম তালিকার ভিতরে। দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ রেলপথ, সাউদার্ন রেলওয়ে, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভারতে 19টি জোন আছে বর্তমানে, রেলওয়ে জোন। তো এর মধ্যে সাউদার্ন রেলওয়ে, ইস্টার্ন জোন আমরা জানি পূর্ব রেলওয়ে সদর দপ্তর আমাদের কলকাতা আছে, পশ্চিম রেলওয়ের হচ্ছে মুম্বাই আছে, দক্ষিণে হচ্ছে চেন্নাই, উত্তরে হচ্ছে দিল্লি। উত্তর রেলওয়ে হচ্ছে দিল্লি। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন কে? রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ, এর সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত আছেন? গিরিশচন্দ্র মুর্মু, প্রমোদ চন্দ্র মোদী, রাজীব গৌবা, পি.কে. মিত্র। পি.কে. মিত্র। কোশ্চেন নাম্বার 14, এখানে রাইট অ্যান্সার কি করবে?
ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কি হয়? রাজ্যসভার চেয়ারম্যান হয় পদ অধিকার বলে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বর্তমান রয়েছেন জগদীপ ধনকর। তো ভাইস প্রেসিডেন্ট তিনি হয় রাজ্যসভার চেয়ারম্যান। আর এখানে হচ্ছে সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত আছে প্রমোদ চন্দ্র মোদী। অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। উত্তর রেলপথ, তাহলে এখানে আমরা একটু আগে বলছিলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, টোটালটা বলে দিয়েছি। উত্তর রেলপথের সদর দপ্তর কোথায়? মুম্বাই, হুগলিপুর, দিল্লি, গোরক্ষপুর। সঠিক উত্তর হবে দিল্লিতে আছে নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। ওভারঅল যদি বলা হয় ভারতীয় রেলওয়ে সদর দপ্তর কোথায়, সেটা কিন্তু দিল্লি করতে হবে। ঠিক আছে, ভারতীয় রেলওয়ে সদর দপ্তর দিল্লি। আচ্ছা, কে ভক্তি আন্দোলনের সূচনা করেন? ভক্তি আন্দোলন, আমরা ইতিহাসে একটা জায়গা দেখব ভক্তিবাদ এবং সুফিবাদ। ভক্তিবাদ, এই যে ভক্তি কথার অর্থ হচ্ছে ভজন, ভক্তি কথাটি এসছে ভজন থেকে। ভক্তি কথার অর্থ হচ্ছে ভজন। ভক্তিবাদ হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। মূলত হিন্দু ধর্মীয় দর্শন থেকে এটা চলে এসছে ভারতে। তো ভক্তিবাদ আন্দোলন সঙ্গে অনেকেই যুক্ত আছে। এর মূল সূচনা যদি আমরা দেখি বহু আগে শুরু হয়, ভারতের অষ্টম শতাব্দীতে থেকেই প্রায় শুরু হয়ে যাচ্ছে, অষ্টম নবম থেকে দক্ষিণ ভারতে। এটা দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত, পূর্ব পশ্চিম ভারতে ছড়িয়ে পড়ে। তো দক্ষিণ ভারতে এটা প্রথম শুরু হয় এবং এই আন্দোলনের সূচনা করেন আমরা দেখব রামানুজ। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আর রামানুজকে বলা হয় ভক্তি আন্দোলনের সূচনাকার। সুফিবাদ ভারতে আসে দ্বাদশ শতকে। ঠিক আছে, মূলত ইসলাম ধর্মীয় দর্শন থেকে এটা আসে। আচ্ছা, প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে? আজকে রেল রিলেটেড কয়েকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে? এটা আমরা জানি, বোম্বে টু থানে প্রথম রেল চলাচল শুরু হয় 1853 সালে। মহারাষ্ট্রের বোম্বে থেকে থানেতে রেল চলাচল শুরু হয় 1853 সালে। আর পশ্চিমবঙ্গে চালু হয় 1854 সালে হাওড়া টু হুগলি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া টু হুগলি রেল চলাচল শুরু হয়। লর্ড ডালহৌসির সময় এগুলো চালু হয়েছে। বৈদ্যুতিক রেল চালু হয় 1925 সালে। বৈদ্যুতিক রেল চালু হয় 1925 সালে। বোম্বে ভিটি টু কুরলা মহারাষ্ট্রের, এখানে প্রথম বৈদ্যুতিক রেল চালু হয়। ভারতের বিমান বাহিনীর প্রধান বর্তমানে কে আছেন? বিমান বাহিনীর প্রধান, চিফ অফ এয়ার স্টাফ। ভারতের সিডিএস কে আছে? অনিল চৌহান আছে। স্থল বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তিনটি বাহিনী। চিফ অফ এয়ার স্টাফ হচ্ছে অমরপ্রীত সিং, এপি সিং, বর্তমানে কিন্তু বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত আছে। তোমরা কমেন্টে লিখবে স্থল বাহিনীর প্রধান কে আছে, নৌবাহিনীর প্রধান কে আছে। অনেকবার আমরা ক্লাসে আলোচনা করেছি। পরবর্তী কোশ্চেন, হাঁপানি রোগের উপশমে নিম্নের কোন উপাখ্যার ব্যবহৃত হয়? হাঁপানি রোগের উপশমে কোন উপাখ্যার ব্যবহৃত হয়? কুইনাইন, যেটা আমরা জানি সিনকোনা গাছের ছাল থেকে পাই, মূলত ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। মরফিন, এটা তোমার হচ্ছে আফিম গাছ থেকে পাই, গাঢ় নিদ্রা যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয়। ডাটুরিন, যেটা ধুতরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায়, ধুতরা গাছের পাতা ও ফল থেকে আমরা পাই ডাটুরিন, এটা মূলত হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। বলো, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে আছেন? এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
এটা ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। এটা কিন্তু প্রাইভেট ব্যাংক অ্যাকচুয়ালি। আমরা হয়তো ভাবি সরকারি, বাট সরকারের অনেক অংশ ওখানে আছে, বাট এটা কিন্তু প্রাইভেট ব্যাংক অ্যাকচুয়াল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ভারতের বৃহত্তম বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক আমরা বলি কোনটি? এটা হচ্ছে স্টেট ব্যাংক। এটা প্রথম ইম্পেরিয়াল ব্যাংক থাকে 1921 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এটা স্বাধীন ভারতের 1955-এ প্রতিষ্ঠিত হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম হয় 1955 থেকে চলে আসছে। এটা মূলত কিন্তু সরকারি ব্যাংক নয়। সরকারের শেয়ার এখানে অনেকটা আছে, বাট পুরোপুরি সরকারি ব্যাংক অবশ্যই বলা যাবে না। এসবিআই, এটা একটা পাবলিক সেক্টর ব্যাংক, এটা বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। এটা পরীক্ষা আসে, যেগুলো দেখবে আইবিপিএস পরীক্ষা হয়, যে ব্যাংকগুলো আইবিপিএস পরীক্ষা নেয় ওটা কিন্তু সরকারি। ঠিক আছে, স্টেট ব্যাংকের আলাদা পরীক্ষা হয়, দেখবে স্টেট ব্যাংক তারা কিন্তু আলাদা পরীক্ষা, আলাদা রিক্রুট করে। ক্লিয়ার? আইবিপিএস হয় ব্যাংকের পরীক্ষা। এই আইবিপিএস এর আন্ডারে যে ব্যাংকগুলো থাকে এগুলো কিন্তু সবই সরকারি ব্যাংক মূলত বেশিরভাগই। এসবিআই বর্তমান চেয়ারম্যান আছেন শ্রীনিবাসুলু শেট্টি। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে। এর আগে ছিল দীনেশ কুমার খাড়া। শ্রীনিবাসুলু শেট্টি বর্তমান এসবিআই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছে। বর্তমান আমাদের যে সমস্ত ব্যাচ চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এনএম-জিএনএম, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস ব্যাচ, রেলের ফাউন্ডেশন, ডাব্লিউবিকেপির ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ কিন্তু আমাদের চলছে। প্রত্যেকে যারা যে এক্সাম সিলেক্ট করতে পেরেছো নিশ্চয়ই সেই ব্যাচ নেবে, আর যারা সিলেক্ট করতে পারোনি, নতুন আছো, তাদের জন্য কম্বাইন্ড ব্যাচ আছে। ক্লিয়ার? প্রত্যেকে পরবর্তী কোশ্চেন বলো, হরপ্পা সভ্যতার আবিষ্কারককে? সহজ প্রশ্ন এগুলো, একদম হিস্ট্রি থেকে বেসিক কোশ্চেন। এমন নয় যে এগুলো আর আসে না, পরীক্ষা আসে, পরীক্ষায় প্রশ্নগুলো এখনো আসে, কারণ এগুলো হচ্ছে মানে সেই সভ্যতার শুরু, এগুলো আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় এই কোশ্চেনগুলো মাঝে মধ্যে আসে। হরপ্পা, মহেঞ্জোদারো। 1921 সালে আবিষ্কৃত হয় হরপ্পা কেন্দ্র। 1921। 1922 সালে আবিষ্কৃত হয় মহেঞ্জোদারো। 1922 সালে আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো আবিষ্কারক আমরা জানি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা কেন্দ্র আবিষ্কারক দয়ারাম সাহানি। দুটি রোধে শ্রেণী সমবায় যদি যুক্ত করা হয়, তুল্য রোধ যদি শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ যদি আর হয়, ক্যাপিটাল আর, এবং ওই দুটো রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় এবং তুল্য রোধ যদি হয় স্মল আর, তাহলে কোনটি সঠিক আছে এখানে? এই দুটো আর এর মধ্যে সম্পর্কটা কি হবে? বলা হচ্ছে এই দুটো আর সমান হবে, ইকুয়াল হবে, আরটা গ্রেটার দেন আর হবে, আরটা লেস দেন আর হবে, নাকি আর ইকুয়াল টু 2r/3 হবে? বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? দুটো রোধ শ্রেণী এবং সমান্তরালে যদি যুক্ত করা হয়, আমরা একটু ছবি দেখে নিই। ধরো আমি একটা সিম্পল একটা দিচ্ছি, তোমার হচ্ছে একটা রোধ এরকম আছে, এই ছবিটা দেখে বলবে এটা কোন সমবায়ে আছে, শ্রেণী নাকি সমান্তরাল? শ্রেণীর সমবায় নাকি সমান্তরাল সমবায়? আরেকটা ছবি আমি তোমাদের দেখাই। এই দুটো ছবি কোনটি কোন সমবায়ের ছবি? ধরো দুটো সেম রোধ, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার যদি একটা রাস্তা থাকে,
তাহলে হবে শ্রেণী সমবায়। একটা রাস্তা, একটা সুইচ দিলে সব লাইট জ্বলছে, চুনি লাইট, দেখবে ওটা শ্রেণী সমবায় থাকে। কিন্তু তুমি বাড়িতে একটা ফ্যানের সুইচ দিলে ফ্যান চলছে, লাইটের সুইচ দিলে লাইট জ্বলছে, টিউবলাইট বাল্ব আছে, বাল্বের সুইচ দিলে বাল্ব জ্বলছে। একাধিক পদ যখন থাকে সেটাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। যেটা হচ্ছে এটা, এটা হচ্ছে শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এবার গল্পটা কি? গল্পটা হচ্ছে এখানে কারেন্ট যাচ্ছে, যেতে যেতে কিন্তু এই কারেন্টটা দুই দিকে সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে আবার বর্তনীতে এইভাবে এইভাবে ফিরে আসছে। ক্লিয়ার? এখান দিয়ে কারেন্ট গিয়ে এইভাবে আবার ফিরে আসছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এই এই সমবায়টার সূত্রটা কি আমরা আগে অনেক করিয়েছি। আমরা যদি ধরে নিই, ধরো এখানে তুল্য রোধ বার করার আগে এটা ধরলাম আমরা তোমার 20 ওহম, ঠিক আছে, আর ধরলাম এখানে 30 ওহম। কুড়ি ওহম 30 ওহম, এটা 20 ওহম, এটা 30 ওহম। তাহলে তুল্য রোধ কত হবে? এখানে আর কত হবে? ক্যাপিটাল আর হবে R1 প্লাস R2। এটা যদি R1 এটা R2 ধরি, তাহলে এটা হবে 20 প্লাস 30, 50 ওহম। আর স্মল আর কত হবে? এখানে এই যে ফর্মুলা, এটাকে যদি আমরা R1, এটা R1 R2 ধরি, তা ধরার কিছু নেই, এখানে ধরেছি যেহেতু, বা এখানে R1 এটা স্মল R2 ধরলাম, তাহলে এখানে স্মল r 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। এই ফর্মুলা করতে হবে, 1-এর 20, 1-এর 30। তাহলে এটা লসাগু করলে কি হবে? আমি একটু বিস্তারিত বলছি, তোমাদের বিষয়টা মনে পড়বে যারা নতুন আছো তাদের জন্য। লসাগু হচ্ছে 60, 20 আর 30-এর, 3 20 60, 30 2 60, মানে 5/60। ক্যালকুলেশনটা দেখো, দেখতে পাচ্ছ 5/60 মানে হচ্ছে 1/12। তাহলে এখানে এই ফর্মুলা দুটো রোধের তুল্য সমবায় বার করতে গেলে, তুল্য রোধ বার করতে গেলে দুটো ফর্মুলা বার করতে হবে আমার স্মল আর। তাহলে এখানে এই জায়গা থেকে স্মল আর আমরা পাচ্ছি 12 ওহম। 1/r ইকুয়াল টু 1/12। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় হলো? 50 একটা আসলো, একটা 12। তাহলে আর গ্রেটার দেন আর, ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে। কি করলাম বুঝতে পারলো? পরেরটা 1/r1 1/r2 যদি সমান্তরালে থাকে এরকম হয়, 1-এর 20 প্লাস 1-এর 30, লসাগু করলে 60 হবে, 3 20 60, 5/60, 1-এর 12। তাহলে 1-এর 12 মানে হচ্ছে 1/r মানে 1-এর 12, মানে এখানে আর মানে হচ্ছে 12, আর ওখানে আর এসেছিল কত? আর এসেছিল 50। তাহলে এখানে এই আরটা অলওয়েজ গ্রেটার দ্যান আর হয়েছে, অর্থাৎ শ্রেণীতে থাকলে অবশ্যই বেশি হবে। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে নিযুক্ত আছে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলা হচ্ছে চিফ সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল বা অজিত কুমার দোভাল। নিম্নের কোন জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে কম? ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হচ্ছে। লিঙ্গানুপাত বা সেক্স রেশিও সবচেয়ে কম কোন জেলায়? সবচেয়ে বেশি দার্জিলিং, কলকাতাতে সবচেয়ে কম। আচ্ছা, গতদিনের হোমওয়ার্ক এটি ছিল, পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর কি হবে? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে। হৃৎপিণ্ডের কাজকর্ম সবচেয়ে ভালো বোঝা যায় কোন টেস্টের দ্বারা বা কোন যন্ত্রের দ্বারা?
এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এবং 26 কোশ্চেনের মধ্যে সঠিক উত্তর কটি তুমি করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। ফ্রি ক্লাস পেতে অবশ্যই তোমরা কানেক্ট থাকো আমাদের দা ওয়ে অফ সলিউশনে, এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে ক্লাসগুলো করতে থাকো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।